ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই প্রদত্ত কোনটি প্রোটোজোয়া গঠিত রোগ? ম্যালেরিয়া। ২ রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী হবে টি হেল্পার কোষ। ৩ নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা দেয় মাতৃদুগ্ধের মাধ্যমে। ৪ বাস্তুতন্ত্রের কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? 10%। এটা লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী। ৫ পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হবে 0.05 মিলিগ্রাম পার লিটার, মানে ১ লিটার জলে 0.05 মিলিগ্রাম আর্সেনিক। ৬ পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বোন। ৭ ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভাল্ব। বাইকাসপিড মানে দ্বিপত্র, দুটো পর্দা থাকে, আর ট্রাইকাসপিড মানে দ্বিপত্র কপাটিকা। ৮ জাইলেমের সজীব উপাদানটি হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ৯ মানবদেহে উপস্থিত একটি মিশ্র গ্রন্থি অগ্নাশয়। ১০ লিলিয়াস রচিত গ্রন্থিটি হলো সিস্টেমা ন্যাচুরি। ১১ প্রদত্ত কোনটিতে স্বল্পপত্র দেখা যায়? পাইনাস। ১২ সমুদ্র শসা কোন পর্বের অন্তর্গত? কন্টক ত্বক মানে একাইনোডার্মাটা। ১৩ ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ১৪ ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদ দেহে যে রোগটি হয় সেটি হচ্ছে নেক্রোসিস। আর ১৫ বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষাঙ্গাণুটা সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। এটা হলো বিভাগ ক। এবার বিভাগ খতে আসি। বিভাগ খয়ের ২ এর আইতে বলেছে পপুলেশন কি। আচ্ছা, ২ এর দাগের বিভাগ খয়ের প্রত্যেকটার মান হচ্ছে কিন্তু ১ নম্বরে, তাই বেশি লেখার দরকার নেই। পপুলেশন লিখবে যে একই প্রজাতির জীবের একত্রিত সংঘবদ্ধ সমাবেশকে পপুলেশন বলে। ১ নম্বরের জন্য একই প্রজাতির জীবের একত্রিত যে সংঘবদ্ধ সমাবেশ তাকেই পপুলেশন বলে। ২ নম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? ১ ডিসেম্বর। ৩ দিয়েছে সম্পর্ক যুক্ত করতে বলেছে, ডেঙ্গি যদি ভাইরাসের কারণে হয় যক্ষা হবে ব্যাকটেরিয়া। ৪ অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল। ৫ শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া? তাপমোচী মানে যে প্রক্রিয়াতে তাপ নির্গত হয়, আর তাপগ্রাহী যে প্রক্রিয়া তাপ শোষিত হয়, তো এটা একটি তাপমোচী বিক্রিয়া। ৬ নিউরনের বড় প্রবর্ধকটির নাম হলো অ্যাকশন। ৭ কোন পর্বের প্রাণীদেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে? মেন্টাল মানে তোমার ওই শামুক বা ঝিনুকের যে বাইরে খোলসটা আর কি, তো ওটা মোলাস্কা পর্বের প্রাণীদেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে। এই যে পর্ব মোলাস্কা শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহ নরম, নমনীয়, অখণ্ডিত, আর দেহের ভিতরকার অঙ্গগুলো ম্যান্টেল বা প্যালিয়াম নামক পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে। ৮ বলেছে হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? ডায়াস্টোল, আর সংকোচনকে বলে সিস্টোল। ৩ এর দাগে আসি। ৩ এর দাগে শূন্যস্থান পূরণ দিয়েছে। আইতে দিয়েছে বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হচ্ছে রূপান্তরক, মানে রূপান্তর করে। আর ২ নম্বর দিয়েছে টাইফয়েডের জন্য দায়ী জীবাণুটি হলো, আচ্ছা টাইফয়েডের জন্য দায়ী জীবাণুটি হচ্ছে সাইমোনেলা টাইফোসাইড, একটি ব্যাকটেরিয়া। ৩ দিয়েছে মানুষের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে ৬টি, ৩ জোড়া ৬টি। ৪ জবা ফুলের কোন অংশে ক্লোরোপ্লাস্টিড থাকে? ক্লোরোপ্লাস্টিড থাকা মানে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে, তো বৃতি অংশে। ৫ অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ। ৬ ব্রায়োফাইটা বা মশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়ে থাকে। ৭ ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরাইডের অভাবে। ৪ আছে ঠিক বাক্যের পাশে রাইট দিতে হবে, ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে। আইতে বলেছে উকুন একটি অন্তঃপরজীবী প্রাণী। অন্তঃপরজীবী মানে তাই যারা দেহের ভেতরে থাকে, তো উকুন আমাদের শরীরের বাইরে থাকে, মাথাতে থাকে, তো সেই জন্য এটা বহিঃপরজীবী হবে, তাই কাটা। ২ দিয়েছে গৌণ আর প্রগৌণ খাদকেরা সর্বদাই মাংসাশী হয়, এটা সত্য। ৩ অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করা জাতীয় উপাদান, এটা মিথ্যা, প্রোটিন জাতীয় হবে। ৪ বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে, এটা ভুল, ওটা হেনরির লুপ বলে। ৫ ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা ঠিক। আর ৬ শ্বসন একটি উপচিতি বিপাক, এটা অপচিতি হবে। ৫ আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন। যকৃৎ হবে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, প্লীহা হবে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। ৩ লজ্জাবতী উদ্ভিদ স্পর্শ করলে মরে যায় হবে উত্তেজিতা। ৪ প্রথ্রম্বিন হবে তঞ্চন ফ্যাক্টর। ৫ মাইক্রোরাইজা হবে উদ্ভিদের মূল ছত্রাকের সহাবস্থান। বিভাগ গতে আসে। ৬ আইতে দিয়েছে শক্তির অপচয় রোধের ২টি উপায় লেখো। শক্তির অপচয় রোধের ২টি উপায় আর শক্তির সংরক্ষণ একই,
এক হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে বা যে ঘরের মধ্যে কেউ নেই তার ফ্যান, লাইট, টিভি, কম্পিউটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি সুইচ অফ করতে হয়। 2 স্কুল ও কলেজগুলিতে ফাঁকা শ্রেণীকক্ষর ফ্যান লাইটের সুইচ অফ রাখতে হবে। 3 গ্রীষ্মকালে এসি চালানোর সময় অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি সুইচ অফ রাখা দরকার, কারণ ওই যন্ত্রগুলি থেকে নির্গত তাপশক্তি ঘরের ভিতরকে আরও বেশি উষ্ণ করে তোলে। তো যে কোনো দুটো দিতে বলেছে, এখানে মোট আছে 7টা। 4 বলছে দিনের বেলা রাস্তার আলোগুলো বন্ধ রাখতে হবে। 5 বাড়ি তৈরির সময় দেয়ালে আর ছাদে বিশেষ তাপ নিরোধক বস্তু ব্যবহার করলে শীতকালে ঘরের ভেতর গরম রাখা সম্ভব, আর গরমকালে এসি না চালালেও ঘর যথেষ্ট ঠান্ডা থাকবে। 6 হচ্ছে অপ্রচলিত শক্তি হিসাবে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি প্রভৃতির ওপর নির্ভরতা বাড়াতে হবে। আর 7 ভূগর্ভস্থ জলের ব্যবহার কমিয়ে বৃষ্টির জলের ব্যবহার বাড়াতে হবে। তো এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 2 দিয়েছে মিউচুয়ালিজমের সংজ্ঞা এবং উদাহরণ দাও। মিউচুয়ালিজম হচ্ছে যে ধরনের সহযোগিতার ক্ষেত্রে দুটি প্রজাতির জীব পরস্পরের সাহচর্যে উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলা হয়ে থাকে। যেমন এখানে হচ্ছে লাইকেনের ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাক পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পাদন করে। আর রাইবোজিয়াম ব্যাকটেরিয়া শিম্বগোত্রী উদ্ভিদের মূলে বাস করে অর্বুদ গঠন করে। এর ফলে মটর গাছ আর রাইজোবিয়াম উভয়ই উপকৃত হয়। বা গোবক গরুর মধ্যে যে মিউচুয়ালিজম মানে হচ্ছে মিথজীবিতা, যেটাকে আমরা বাংলায় বা ক্লাস 6-এ আমরা যেটা মিথজীবিতা পড়েছি সেটাই হচ্ছে এই মিউচুয়ালিজম। দুজনের মধ্যে যে আপোষ বোঝাপড়া করা, কেউ কারোর ক্ষতি করে না, দুজন দুজনের কাছ থেকে উপকার পায়। 3 দিয়েছে গুপ্তবীজী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এখান থেকে দেবে যে এদের প্রধান মূল বা গুচ্ছমূল উপস্থিত থাকে, একটা বৈশিষ্ট্য। 2 হচ্ছে কাণ্ড নরম বা কাষ্ঠল শাখা প্রশাখা যুক্ত হতে পারে। 3 প্রকৃত জাইলেম আর ফ্লেম দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত থাকে। তো এর মধ্যে যে কোনো দিয়ে দেবে। আর উদাহরণ হিসাবে গুল্ম, বিরুৎ, বৃক্ষ এগুলো হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ হিসাবে দেওয়া যায়। 4 দিয়েছে ধৌতকরণের 2টি প্রয়োজনীয়তা লেখো। ধৌতকরণের প্রয়োজনীয়তা 1 হচ্ছে ধৌতকরণের মাধ্যমে শরীর, হাত পা প্রভৃতি থেকে ধুলোবালি, ময়লা প্রভৃতি ধুয়ে যায়, ফলে পরাগরেণু, ধুলো প্রভৃতি থেকে যে অ্যালার্জি তৈরি হয় তা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর 2 হচ্ছে খাদ্য আর পানীয়র মাধ্যমে যে সমস্ত রোগ আমাদের দেহে সংক্রামিত হয় ধৌতকরণের মাধ্যমে তা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। খাওয়ার আগে সাবান বা লিকুইড সোপ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিলে হাতে লেগে থাকা জীবাণু খাদ্যে মিশতে পারে না। যথাযথ নিয়মে হাত ধুলে ডায়রিয়ার সংক্রমণ হয় প্রায় 50% কমানো যায়। এছাড়া ধৌতকরণ সংক্রমণজনিত কারণে শিশু মৃত্যুর হারও কমিয়ে দেয়। 2 বলেছে এখানে লিখতে। 5 দিয়েছে জাইলেম এবং ফ্লোয়েমের কাজ কি। এই হলো জাইলেম। জাইলেমের কাজ 1 হচ্ছে মূলরোম দ্বারা জল ও খনিজ লবণের মিশ্রণ বা রস পাতায় পৌঁছে দেয় বা ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। আর 2 উদ্ভিদ দেহে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েমের কাজ হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সর্বত্র পরিবাহিত হয়। 2 ফ্লোয়েম তন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরে আছে 6 আছে মুক্ত সংবহন তন্ত্র কি, উদাহরণ দাও। যে সংবহনে রক্ত সর্বদা রক্তনালীর মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত না হয়ে দেহগহ্বর বা সাইনাসে মুক্ত হয় তাকে মুক্ত সংবহন বলে। আর এই সংবহনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে মুক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। উদাহরণ হচ্ছে আরশোলার হিমোলিম্ফ, শামুকের সিলেমিক তরল এই প্রকার সংবহন দেখা যায়, প্রভৃতিতে এই প্রকার সংবহন দেখা যায়। এটা হলো উদাহরণ। 7 দিয়েছে ভাজক কলা এবং স্থায়ী কলার 2টি পার্থক্য লেখো। ভাজক কলা এবং স্থায়ী কলার 2টি পার্থক্য হচ্ছে ভাজক কলার কোষ নিয়মিত বিভাজনে যুক্ত থাকে আর স্থায়ী কলার কোষ অবিভাজনে অক্ষম। ভাজক কলার নিউক্লিয়াস বৃহৎ আর সুস্পষ্ট হয়, স্থায়ী কলার নিউক্লিয়াস সুস্পষ্ট বা অস্পষ্ট হতে পারে। এর থেকে এটা দেবে যে ভাজক কলা সজীব, কোষের প্রকৃতি হয় সজীব এবং অপরিণত, আর স্থায়ী কলা হচ্ছে সজীব বা মৃত এবং পরিণত। এখানে আছে কাজটাকেও পার্থক্য হিসাবে দিতে পারো যে ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে আর স্থায়ী কলা প্রতিরক্ষা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, সংবহন, সালোক সংশ্লেষ, খাদ্য সঞ্চয় প্রভৃতি কাজে সহায়তা করে। 7 দিয়েছে, 7 হয়ে গেল। 8 দিয়েছে এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন। কোষের লিখবে যে কোষের অভ্যন্তরে এটিপি উচ্চ শক্তি বহন করে এবং যাবতীয় শক্তি নির্ভর বিপাকীয় কাজে শক্তি যোগান দেয় বলে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এইটুখানি লিখলেই হবে। 9 দিয়েছে ট্যাক্সন কি।
লিখবে যখন কোনো নির্দিষ্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয় তখন ওই নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠীকে ট্যাক্সন বলে। যেমন আম গাছ হলো একটি ট্যাক্সন যা প্রজাতি নামক ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্গত। আবার স্তন্যপায়ী হচ্ছে একটি ট্যাক্সন যা শ্রেণী নামক ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্গত। 10 দিয়েছে প্ল্যাটিহেলমিনথিস। পর্বে দুটি উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, ফিতা কৃমি। 11 দিয়েছে একটি সরল শর্করা এবং একটি জটিল শর্করার নাম লেখ। এই সরল শর্করা যৌগিক শর্করার পার্থক্য, যৌগিক শর্করা মানেই হচ্ছে জটিল শর্করা। তো সরল শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর যৌগিক বা জটিল শর্করা হচ্ছে গ্লাইকোজেন, মল্টেজ ইত্যাদি। 12 দিয়েছে রেচনের দুটি গুরুত্ব লেখো। এই যে রেচনের গুরুত্ব, এক হচ্ছে রেচন ক্রিয়ার মাধ্যমে প্রোটোপ্লাজম থেকে রেচন পদার্থের অপসারণ ঘটে এবং প্রোটোপ্লাজমে বিভিন্ন বস্তুর পরিমাণের সমতা বজায় থাকে। এর ফলে বিপাক ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। এটা একটা। 2 হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ অপসারণ, জল সাম্য নিয়ন্ত্রণ, অম্লক্ষারের সাম্যাবস্থা, কোষের অভিস্রবণ চাপের সমতা রক্ষা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখা রেচন প্রক্রিয়ার দ্বারা সমাধা হয়। 13 দিয়েছে যক্ষা রোগের উপসর্গ হচ্ছে ভয়াবহ কাশি আর তার সঙ্গে রক্ত পড়া। 14 দিয়েছে দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস থুরিন জিএনসিস। এরা হচ্ছে রেণু এবং ক্রিস্টাল প্রোটিন প্রভৃতি বা বিটি ক্রাইপ্রোটিন, লেপিডপ্টেরা, ডিপটেরা বর্গের পতঙ্গের লার্ভা মথ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্যাসিলাস প্যাপিলি। এরা হলো জৈবিক নিয়ন্ত্রক। ব্যাকটেরিয়া প্রয়োগ করে জাপানি গুবরে পোকা নামক পেস্টকে দমন করা হয়। তাহলে একটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস আর একটা হচ্ছে ব্যাসিলাস প্যাপিলি। এরা হলো উপকারী ব্যাকটেরিয়া। 15 নম্বর প্রশ্ন বলেছে শক্তি সংরক্ষণ করা কেন প্রয়োজন। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নটা বলেছে যে শক্তি সংরক্ষণ করা কেন প্রয়োজন। তো এখানে আমাদের যে ক্রমবর্ধমান শক্তির চাহিদা, যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং মানুষের যন্ত্র নির্ভরতার কারণে শক্তির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বেশি খাদ্য উৎপাদন, বেশি সংখ্যায় বাসস্থান নির্মাণ, বেশি সংখ্যায় পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, বেশি সংখ্যক স্কুল কলেজ নির্মাণ, বেশি সংখ্যায় ব্যক্তিগত শক্তি নির্ভর যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। তাই শক্তির চাহিদা ক্রমবর্ধমান। এই শক্তির চাহিদা পূরণে আমরা প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানিকে বেছে নিয়েছি যা দ্রুত ফুরিয়ে আসছে। তো সেই জন্যই আমাদের শক্তি সংরক্ষণ করা প্রয়োজন, নইলে ভবিষ্যতে আমাদের সমস্ত জীবনযাত্রা থেমে যেতে পারে। 16 নম্বর বলেছে রক্তকে তরল যোগকলা বলা হয় কেন। রক্তকে তরল যোগকলা বলার কারণ, এক হচ্ছে রক্ত ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে সৃষ্টি হয়। 2 এতে কোষের তুলনায় অন্তঃকোষীয় ধাত্র বেশি থাকে। 3 হচ্ছে রক্ত তার তরল ধাত্র রক্তরসের সাহায্যে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং কলাকোষের মধ্যে সংযোগ রক্ষা করে, তাই একে তরল যোগকলা বলে। 17 দিয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি, উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। যে সকল অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় তাই খাদ্যের মাধ্যমে সংগ্রহ করার প্রয়োজন হয় না, সেই সকল অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন প্রোলিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এবারে বিভাগ ঘতে আসি। বিভাগ ঘতে দিয়েছে 7 দাগের প্রশ্ন বলেছে বিশ্ব খাদ্য সংকটের 3টি কারণ লেখো আর খাদ্য সংকটের ফলে কি কি ঘটতে পারে। বিশ্ব খাদ্য সংকটের কারণ হচ্ছে, এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়ছে কিন্তু সেই মতো যোগান বাড়ছে না, ফলে খাদ্য সংকট তৈরি হচ্ছে। এখানে আমাদের 3টে কারণ লিখতে দিয়েছে, তাহলে পরপরই 3টে বলবো। 2 হচ্ছে জলবায়ুর পরিবর্তন, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস প্রভৃতি কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে ফসলের উৎপাদন মাত্রা কমে যাচ্ছে। আর 3 হচ্ছে পেস্টিসাইড সহনশীলতা, নতুন নতুন পেস্টের আবির্ভাব আর বিভিন্ন পেস্টিসাইড প্রতিরোধী হওয়া ফসলের উৎপাদনশীলতা কমিয়ে দিয়ে খাদ্য সংকট সৃষ্টি করছে। আর ওর সাথে আছে যে খাদ্য সংকটের ফলে কি কি ঘটতে পারে। এই যে ফল হচ্ছে, এক হলো অপুষ্টি। কোনো দেশে খাদ্য সংকট ঘটে থাকলে ওই দেশে অপুষ্টি আর অপুষ্টিজনিত রোগ দেখা দেবে, এর ফলে শিশু মৃত্যুর হার বাড়বে। 2 হচ্ছে মূল্যবৃদ্ধি।
খাদ্য সংকটের সময় চাহিদা যোগানের বড় তফাৎ হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুব বেশি হয়ে যায়। 3 হলো দুর্ভিক্ষ, খাদ্য সংকটের কারণে দেশে দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি দেখা যায়। 4 উন্নয়নে বাধা সৃষ্টি, খাদ্য সংকট মানুষের সামাজিক, মানসিক আর অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে, এর ফলে সামাজিক অস্থিরতা তৈরি হয়। 7 অথবাতে আছে সূর্য না থাকলে কি কি অসুবিধা হতো। এই যে আলো, সূর্য থেকে আমরা আলো পাই। বাস্তুতন্ত্রে আলোর উৎস হচ্ছে সূর্য। আলো ক্লোরোফিল সংশ্লেষণে এবং সালোক সংশ্লেষের জন্য একান্ত প্রয়োজন। নির্দিষ্ট দিবাদৈর্ঘ্য মানে দিনে কতক্ষণ আলো থাকে তার তীব্রতা উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। আবার দিনের আলোর উপস্থিতিতে আর রাত্রে আলোর অনুপস্থিতিতে কিছু কিছু প্রাণীর সক্রিয়তা বাড়ে। তো আলোর মানে সূর্য না থাকলে এই সমস্ত কাজে অসুবিধার সৃষ্টি হবে। আর তার সাথে তো আছে দিন রাত্রি ঘটবে না, ওই একই ব্যাপার। এর সাথে আছে বাস্তুতন্ত্র থেকে উৎপাদকের বিনাশ হলে কি হবে। তো আমাদের বাস্তুতন্ত্র উৎপাদকের গুরুত্বটা কি। বাস্তুতন্ত্র উৎপাদকের গুরুত্ব এক হচ্ছে খাদ্য উৎপাদন। অজৈব যৌগ কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উৎপাদক যে জৈব যৌগ বা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তা সমস্ত জীবজগতে খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তো সেই খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। 2 হচ্ছে সৌরশক্তি আবদ্ধকরণ। উৎপাদক ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, আর এই শক্তি বাস্তুতন্ত্রে প্রবাহিত হয় জীবজগৎকে সক্রিয় রাখে। তো এই শক্তির অভাবে জীবজগৎ নিষ্ক্রিয় হয়ে পড়বে। 3 হচ্ছে পরিবেশ দূষণ রোধ করে। উৎপাদক পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, বাতাসে CO2 গ্রহণ করে, মানে কার্বন ডাই অক্সাইড, আর বাতাসে অক্সিজেন মুক্ত করে। তো এর দ্বারা পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়, পরিবেশ দূষণ রোধ হয়। তো উৎপাদক যদি বিনাশ হয় তাহলে পরিবেশে শুধু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাই বাড়তে থাকবে এবং বাতাস দূষিত হয়ে পড়বে, যা জীবজগতের পক্ষে মারাত্মক ক্ষতি হবে। আচ্ছা, 8 আসি। 8 দিয়েছে অণুজীব সার কি। অণুজীব সার হিসাবে ব্যাকটেরিয়া, ভাইরাস, সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। আচ্ছা, অণুজীব সার কাকে বলে। নির্দিষ্ট কতগুলি অণুজীব বা অণুজীব দ্বারা তৈরি পদার্থ মাটিতে মিশে পরিবেশকে ক্ষতি না করে মাটিতে নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি পরিপোষকের যোগান দেয় আর ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়, তাকে অণুজীব সার বলা হয়ে থাকে। এবারে এর সাথে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস আর সায়ানোব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার ভূমিকা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ও ফসফেট দ্রবীভূতকরণে সক্ষম ব্যাকটেরিয়াকে জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। আর যেমন হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্যকারী ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস পলিমেক্সা, তারপরে হচ্ছে রাইজোবিয়াম, এরা হলো মিথজীবী ব্যাকটেরিয়া। আর হচ্ছে অ্যাজোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়া ধান, ভুট্টা প্রভৃতি গাছের মূলের সঙ্গে হালকাভাবে যুক্ত থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। আর ফসফেট দ্রবীভূতকরণে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে থায়োব্যাসিলাস ও ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া মাটির অদ্রবণীয় অজৈব ফসফেটকে ভেঙে দ্রবণীয় জৈব ফসফেটে রূপান্তরিত করে, ফলে মাটি উর্বর হয় আর উদ্ভিদ তা গ্রহণ করতে পারে। জৈব সার হিসাবে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের ভূমিকা। এরা স্বাধীনভাবে এবং মিথজীবী রূপে বায়ুর গ্যাসীয় নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট লবণ রূপে আবদ্ধ করতে পারে। অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া প্রভৃতি স্বাধীনভাবে এবং অ্যানাবিনা অ্যাজোলি নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের সঙ্গে মিথজীবী রূপে বাস করে। এই অ্যানাবিনা বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। আচ্ছা, ওখানে ভাইরাস দিয়েছে, ভাইরাসের জায়গায় ওটা মনে হয় ভুল হবে, ওটা ছত্রাক হবে, কারণ ভাইরাস হচ্ছে জৈব নিয়ন্ত্রক হিসাবে হিসাবে ব্যবহার করা হয় প্রোটোজোয়া ভাইরাস, কিছু প্রোটোজোয়ার ভাইরাসকে। তো এটা ছত্রাকই হবে আশা করি। তো কিছু ছত্রাককে অণুজীব সার হিসাবে ব্যবহার করা হয়। এরা উদ্ভিদের মূলে মিথজীবী রূপে বাস করে জল শোষণ আর খনিজ মৌল শোষণ করে উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের অনুসূত্রের এই সহাবস্থানকে মাইকোরাইজা বলে। এরা 2 প্রকার, একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা। একটোমাইকোরাইজা হচ্ছে ছত্রাকের অনুসূত্র মূলের বাইরে থাকে আর পরিবেশ থেকে জল ও পুষ্টি পদার্থ শোষণ করে মূলে প্রবেশ করে। আর এন্ডোমাইকোরাইজা হচ্ছে ছত্রাকের অনুসূত্র মূলের ভিতরের কোষকলার কর্টেক্সের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এদেরকে ভাম বলে। ভাম উদ্ভিদের ফসফেটের পুষ্টিতে সাহায্য করে। ভেসিকুলার, আরবাসকুলার মাইকোরাইজা। আর অণুজীব সার ব্যবহারের এটা অণুজীব সার সুবিধাটা চায়নি, এটা এই ভূমিকা বলতে বলেছে। তো আমার মনে হয় এটা ভাইরাস হবে না, এটা ছত্রাকই হবে। 9 দাগে দিয়েছে রেখাচিত্রের সাহায্যে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত 8 দাগের একটা অথবা আছে, বলেছে টি কোষের বৈশিষ্ট্য লেখো, বি কোষ এবং টি কোষের পার্থক্য লেখো, আর কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি পাওয়া যায়। কোলোস্ট্রাম হচ্ছে মাতৃদুগ্ধে থাকে, এখানে ইমিউনোগ্লোবিন এ অ্যান্টিবডি পাওয়া যায়।
আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউন, আর এটা হচ্ছে এ, ইমিউনোগ্লোবিউন এ অ্যান্টিবডি পাওয়া যায়। আর যেটা আছে যেটা বলেছে টি কোষের বৈশিষ্ট্য আর বি কোষ আর টি কোষের দুটো পার্থক্য। তো আমাদের এখানে বি কোষ আর টি কোষের যে পার্থক্য আছে সেখান থেকেই আমরা টি কোষের বৈশিষ্ট্যটাকে লিখে নিতে পারবো। টি কোষের বৈশিষ্ট্য হচ্ছে যে টি কোষ দ্বারা কোষ মধ্যস্থ অনাক্রমতা গড়ে ওঠে একটা বৈশিষ্ট্য। 2 টি কোষ অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। 2 হচ্ছে টি কোষ বিভিন্ন প্রকার, যেমন হেল্পার টি কোষ, সাপ্রেসার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ হয়। 2 হচ্ছে 2 নম্বর হলো 3 নম্বর। 4 হচ্ছে টি কোষ থাইমাস আর টনসিলে পরিণতি লাভ করে। আর 5 হচ্ছে টি কোষ বি কোষকে স্মৃতি বিকোষ এবং প্লাজমা কোষে বিভেদিত করতে সক্ষম হয়। এগুলো হচ্ছে টি কোষের বৈশিষ্ট্য। আর বি কোষ আর টি কোষের পার্থক্য হচ্ছে বি কোষ দ্বারা রসভিত্তিক অনাক্রমতা গড়ে ওঠে আর টি কোষ দ্বারা কোষমধ্যস্থ অনাক্রমতা গড়ে ওঠে। বি কোষ বার্সা অফ ফেব্রিসিয়াস এবং অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, টি কোষ অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। বি কোষের কোনো প্রকারভেদ নেই। টি কোষ বিভিন্ন প্রকার, যেমন হেল্পার টি কোষ, সাপ্রেসার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ ইত্যাদি। 4 হচ্ছে বি কোষ অস্থিমজ্জায় পরিণতি লাভ করে আর টি কোষ হচ্ছে থাইমাস ও টনসিলে পরিণতি লাভ করে। 5 বি কোষ টি কোষকে সাহায্য করে স্মৃতি টি কোষ উৎপাদনে সক্ষম হলেও প্লাজমা কোষ উৎপাদনে সক্ষম হয় না। 5 টি কোষ বি কোষকে স্মৃতি বিকোষ এবং প্লাজমা কোষে বিভেদিত করতে সক্ষম হয়। 9 আছে রেখাচিত্রের সাহায্যে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতিটি বুঝিয়ে দাও। তো মানব দেহে হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন পদ্ধতি দেখা যায়। তো সেই জন্য এটা হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহনের শব্দচিত্র বা রেখচিত্র বলতে পারো, এইটা লিখবে। আর এর সাথে বলেছে যে ওটা বলেছে পদ্ধতিটি বুঝিয়ে দাও বলেছে। তো পদ্ধতিটি বুঝিয়ে দাও এটা লিখবে যে মানব হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবাহিত হয় নিম্নলিখিত পদ্ধতি। এক হচ্ছে অলিন্দের ডায়াস্টল। অলিন্দের ডায়াস্টল অবস্থায় সারা দেহে দূষিত রক্ত মানে অধিক CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা ও করোনারি শিরার মাধ্যমে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে 4টি ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসে। 2 হচ্ছে অলিন্দের সিস্টল আর নিলয়ের ডায়াস্টল। অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে অলিন্দের সিস্টল ঘটে, ফলে রক্ত দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকার মাধ্যমে নিলয়ে আসে। ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়, বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এই সময় নিলয় ডায়াস্টল অবস্থায় থাকে। ডায়াস্টল মানে প্রসারিত অবস্থায় থাকে। 3 হচ্ছে নিলয়ের সিস্টল মানে সংকোচন। নিলয় রক্তপূর্ণ হলে নিলয়ের সংকোচন ঘটে, ফলে নিলয় মধ্যস্থ রক্তচাপ বেড়ে যায়। নিলয় সংকোচন শুরুর সঙ্গে সঙ্গে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা সশব্দে বন্ধ হয়, প্রথম হৃদশব্দ বলে এটাকে। এই সময় রক্ত নিলয় থেকে অলিন্দ প্রবেশ করতে পারে না এবং অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি খুলে যাওয়ায় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে আর ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। 4 হলো নিলয়ের ডায়াস্টল। রক্ত বাম নিলয় থেকে মহাধমনীতে আর ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করার পর নিলয়ের ডায়াস্টল শুরু হয়, ফলে আর্টিক অর্ধচন্দ্রাকার কপাটিকা আর পালমোনারি অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি সশব্দে বন্ধ হয়, একে দ্বিতীয় হৃদশব্দ বলে। এর ফলে রক্ত বিপরীত পথে ফিরতে পারে না। অলিন্দদ্বয় যখন সিস্টল অবস্থায় থাকে নিলয়দ্বয় ডায়াস্টল অবস্থায় থাকে, আবার বিপরীত হয় যখন নিলয়দ্বয় সিস্টল অবস্থায় থাকে অলিন্দদ্বয় ডায়াস্টল অবস্থায় থাকে। এইভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন ঘটে। এর সাথে অথবাতে রয়েছে তোমাদের নেফ্রনের যে 9 দাগের অথবাতে দিয়েছে, নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলোকে চিহ্নিত করতে বলেছে। তো এই ছবিটা এঁকে দেবে। এই ছবিটা এঁকে তোমাদের দেখাতে বলেছে হেনরি লুপ মানে এইটা দেখাতে বলেছে হেনরি লুপ। তারপরে আছে গ্লোমেরিউলাস। এই ভেতরের এই যে জালটা এটা গ্লোমেরিউলাস, এইটা দেখাবে। আর দেখাতে বলেছে তোমাদের বোম্যান ক্যাপসুল। এই হলো বাইরের এইটা, এই পুরো এটা হচ্ছে বোম্যান ক্যাপসুল। আর দিয়েছে পরাগ সংবর্ত নালিকা। তো এই নিকটবর্তী আর দূরবর্তী সংবর্ত নালিকাগুলো দেখিয়ে দেবে। 10 দিয়েছে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন। তো লিখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় পাতায় উপস্থিত রাইবিউলেজ বিসফসফেট RUBP উৎসেচকের সাহায্যে
বায়ুমণ্ডলের মুক্ত CO2 গ্রহণ করে। গৃহীত CO2-র সঙ্গে RUBP রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে স্থায়ী জৈব যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA উৎপন্ন করে। এইভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অজৈব CO2 প্রশস্ত জৈব যৌগে অঙ্গীভূত হয় বলে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয়ে থাকে। 6 অণু CO2, 6 অণু রাইবোলেজ বিসফসফেট, রাইবোলেজ ফসফো উৎসেচক এবং RU-BISCO হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ আর উৎসেচকের উপস্থিতিতে 12 অণু PGA মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। সেখান থেকে 3 অণুযুক্ত স্থায়ী জৈব যৌগ উৎপন্ন হয়। 3 অণু কার্বনযুক্ত স্থায়ী জৈব যৌগ উৎপন্ন হচ্ছে। এই জন্য সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয়ে থাকে। ওর সাথে আছে বাতাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। লিখবে যে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার বায়ুমণ্ডলে CO2 কাঁচা মাল রূপে গৃহীত হয় আর গৃহীত CO2 সমপরিমাণ O2 বা অক্সিজেন পরিবেশে পরিত্যক্ত হয়। 2 জীবদেহের শ্বসন ক্রিয়ার ফলে পরিবেশ থেকে O2 গৃহীত হয়, CO2 বর্জিত হয়। 3 সুতরাং সালোক সংশ্লেষ পরিবেশে CO2 পরিমাণ কখনো বৃদ্ধি পেতে দেয় না এবং শ্বসন ক্রিয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। এর দ্বারা পরিবেশে অক্সিজেন এবং CO2-র ভারসাম্য রক্ষিত হয়। ওর সাথে অথবাতে আছে সৌরশক্তি আবদ্ধকরণে সালোক সংশ্লেষের ভূমিকা। এই যে সৌরশক্তি আবদ্ধকরণ বলতে কি বোঝো? সৌরশক্তির আবদ্ধকরণে সালোক সংশ্লেষের ভূমিকা হচ্ছে পৃথিবীতে ক্লোরোফিল একমাত্র জৈব যৌগ যা সূর্যালোকের ফোটন কণাকে আবদ্ধ করতে পারে। সবুজ উদ্ভিদে উপস্থিত ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং উচ্চ শক্তিযুক্ত ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন বাহক দ্বারা ইলেকট্রন গৃহীত আর বাহিত হওয়ার সময় যে শক্তি নির্গত করে তা পাতায় উপস্থিত ADP এবং PI এর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ATP যৌগ উৎপন্ন করে। অর্থাৎ ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি ATPর মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। এই ATP সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। আর এটা দেখিয়ে দেবে। অথবাতে আছে উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য লেখা আর উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো। আচ্ছা, এখানে বলেছে উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য হচ্ছে, এক হলো উদ্ভিদ দেহে নির্দিষ্ট রেচনাঙ্গ অনুপস্থিত আর 2 হচ্ছে এদের কম রেচন পদার্থ উৎপন্ন হয়। আর পদ্ধতি 1 হচ্ছে পত্রমোচন। অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থকে পাতার কোষে সঞ্চিত করে রাখে। পর্ণমোচী যেমন আমরা, শিমুল, অশ্বত্থ উদ্ভিদরা বছরের একটা নির্দিষ্ট সময়ে, চিরহরিৎ হচ্ছে যেমন আমজাম উদ্ভিদরা সারা বছরই অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। 2 বাকল মোচন। পেয়ারা, অর্জুন, দারুচিনি ছালের বা বাকলের মধ্যে রেচন পদার্থ জমা রাখে, নির্দিষ্ট সময় অন্তর ছাল ত্যাগ করে এরা রেচন পদার্থ বার করে দেয়। আর 3 নম্বর হচ্ছে ফল মোচন। বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন বিভিন্ন জৈব অ্যাসিড উদ্ভিদরা ফলের মধ্যেই জমা রাখে। ফল মোচন করে তারা রেচন পদার্থ ত্যাগ করে, যেমন তেঁতুলের সঞ্চিত টার্টারিক অ্যাসিড, আপেলের সঞ্চিত ম্যালিক অ্যাসিড, আমরুলের ফলে সঞ্চিত অক্সালিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, উদ্বায়ী তেল প্রভৃতি পাকা ফলের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে অপসারিত হয়। 11তে আসি ভিটামিন এর উৎস লিখতে বলেছে। ভিটামিন এ মানে রেটিনল। এর উৎস হচ্ছে সবুজ শাকসবজি, পালং শাক, মটরশুঁটি, পাকা আম, এগুলো কড, হ্যালিবাট মাছের যকৃৎ মিশ্রিত তেল, ডিম, মাখন, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। ওর সাথে আছে ভিটামিন ডি এর শারীরবৃত্তীয় গুরুত্ব। ভিটামিন ডির শারীরবৃত্তীয় গুরুত্ব হচ্ছে এই যে মানবদেহে ভূমিকা। ভিটামিন ডির মানবদেহে ভূমিকা 1 হচ্ছে অন্ত্র থেকে ক্যালসিয়াম আর ফসফরাস শোষণে সহায়তা করে। 2 হচ্ছে অস্থি দাঁত গঠনে সহায়তা করে। 3 ফসফরাস আর ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। 4 ভিটামিন ডির অভাবে 6 মাস থেকে 2 বছরের শিশুদের রিকেট রোগ হয়, মানে হাড় দুর্বল, বাঁকা, ভঙ্গুর হয়। আর পরিণত বয়সে অস্টিও ম্যালাসিয়া রোগ হয়। 11 অথবাতে রয়েছে। অথবাতে বলেছে জীবদেহে প্রোটিনের কার্যকারিতা উল্লেখ করো আর নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের পার্থক্য লেখো। আচ্ছা, জীবদেহে প্রোটিনের কার্যকারিতা আর ওই প্রোটিনের গুরুত্ব জীবদেহে একই। 1 হচ্ছে তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন জাতীয় খাবার জারণের মাধ্যমে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়।
মানবদেহে মোট শক্তির চাহিদার প্রায় 10 থেকে 15 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে। 2 হলো দেহ গঠন। জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। দেহের অস্থি, তরুণাস্থি আর পশু পাখির পালক, রোম, শিং প্রভৃতি প্রোটিন দ্বারা নির্মিত হয়। 3 দেহ সংরক্ষণ। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে বা বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যেমন গমন, শ্বসন, রেচন ইত্যাদি সম্পন্ন করার জন্য যে দেহের ক্ষয়ক্ষতি হয় তা পূরণের জন্য প্রোটিনের দরকার হয়। 4 উৎসেচক উৎপাদন। পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ প্রভৃতি উৎসেচক উৎপাদনে সাহায্য করে। হরমোন সংশ্লেষ। ইনসুলিন, সোমাটোট্রফিক হরমোন ইত্যাদি হরমোন সংশ্লেষে প্রোটিনের প্রয়োজন হয়। 4 অ্যান্টিবডি উৎপাদন। অ্যান্টিবডি উৎপন্ন করে প্রোটিন জীবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, একে অনাক্রমতা বা ইমিউনিটি বলে। 7 হচ্ছে হিমোগ্লোবিন সংশ্লেষ। হিমোগ্লোবিন হলো এক রকমের যুগ্ম প্রোটিন। এটি গ্লোবিন নামক প্রোটিন আর হিম নামক রঞ্জকের সমন্বয়ে গঠিত। এই হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীদের রক্তের সঙ্গে মিলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। ওর সাথে আছে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য লেখো। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড হচ্ছে এটি পেন্টোজ শর্করা আর একটা নাইট্রোজেন বেস দিয়ে গঠিত, আর নিউক্লিওটাইড একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফেট গ্রুপ দ্বারা গঠিত। নিউক্লিওসাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠনের অসম্পূর্ণ একক, আর নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠনের সম্পূর্ণ একক। নিউক্লিওসাইড অল্প ক্ষারীয় প্রকৃতির হয়, নিউক্লিওটাইড আম্লিক প্রকৃতির হয়। আর উদাহরণ হচ্ছে নিউক্লিওসাইডের উদাহরণ হলো অ্যাডিনোসিন আর ডিঅক্সি অ্যাডিনোসিন, আর নিউক্লিওটাইড হচ্ছে অ্যাডিনাইলিক অ্যাসিড আর ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। 12তে আসে জীববৈচিত্র্য বলতে কী বোঝো আর আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। জীববৈচিত্র্য বলতে কী বোঝো এটা লিখবে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থানে বসবাসকারী সমস্ত রকম উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীব প্রভৃতি যারা বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের বৈচিত্র্যতাকে একত্রে জীববৈচিত্র্য বলা হয়ে থাকে। আর ওর সাথে আছে আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ। আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এক হচ্ছে কৃষিকাজে উন্নতি। 3টে বলতে বলেছে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, তাই সংকরায়ন পদ্ধতিকে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল বীজ তৈরি হচ্ছে, যেমন IR-8 ধান, সোনালিকা গম, জহর, ভুট্টা। এর ফলে অল্প সময়ে অধিক ফলন হয়। এছাড়া কৃত্রিম হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন, বিভিন্ন আধুনিক পদ্ধতির সাহায্যে কীটপতঙ্গ দমন ও গুদামজাত ফসল সংরক্ষণ প্রভৃতি করা হচ্ছে, ফলে শস্যের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। 2 হলো ওষুধ তৈরি। নানা প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন, ভ্যাকসিন উৎপাদন, হরমোন সংশ্লেষ, বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে আয়ুর্বেদিক ঔষধ প্রভৃতি ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার ভূমিকা অসীম। 3 হলো মহাকাশ গবেষণা। মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ প্রভূত সাফল্য এনে দিয়েছে। জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে মহাকাশ অভিযানে ক্লোরেলা নামক শৈবাল ব্যবহার করা হয়। এই ক্লোরেলা একদিকে যেমন খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, তেমনি ক্লোরেলা সালোক সংশ্লেষের সাহায্যে মহাকাশচারীদের দ্বারা উৎপাদিত CO2 গ্রহণ করে আর অক্সিজেন বর্জন করে তাদের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। 12 অথবাতে আছে যে সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। আর কন্ড্রিকথিস আর অস্টিকথিস শ্রেণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। সমস্ত মেরুদণ্ডী প্রাণী করডাটা, সব করডাটা মেরুদণ্ডী নয়। এক হচ্ছে নোটোকর্ড আর নার্ভ কর্ড হলো করডাটা পর্বের বৈশিষ্ট্য। 2 সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের দেহে জীবনের ভ্রূণদশায় নোটোকর্ড থাকে, আর ভ্রূণের পরিস্ফুরণকালে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এ কারণে এদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। 3 অন্যদিকে করডাটা পর্বভুক্ত হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা উপপর্বের অন্তর্গত প্রাণীদের দেহে অবস্থিত নোটোকর্ড কখনোই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, এই জন্য এরা করডাটা হলেও মেরুদণ্ডী প্রাণী নয়। আচ্ছা, কন্ড্রিকথিস আর অস্টিকথিসের 3টে পার্থক্য। কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থি দ্বারা নির্মিত, এরা অস্থি দ্বারা নির্মিত। প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, সাইক্লয়েড টিনয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। এদের ফুলকা হয় অনাবৃত, আর 5 থেকে 7 জোড়া হয়। আর এদের কাণ্ড দ্বারা আবৃত থাকে, 4 জোড়া ফুলকা থাকে। তো এই ছিল আজকের আমাদের 9ম শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।